আমি তখন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা। আমাদের অফিসটা ছিল সুরমা নদীর একেবারে কোল ঘেঁষে, গাছগাছালি ঘেরা ছায়া মনোরম এক পরিবেশ। আমার অফিস থেকে একটু হেঁটে কিছু দূর গেলেই সুরমা নদীর পার ঘেঁষে একটা শ্মশান। ওই শ্মশানে একটা মানুষ প্রমাণ কালীর মূর্তি ছিল। কালীর মূর্তিটার সারা শরীর ছিল কালো রঙের, পরনেও ছিল কালো রঙের একটা শাড়ি। পিছনে কালো এলোমেলো চুলগুলো নিতম্ব ছেড়ে নিচে নেমেছে। এক হাতে ত্রিশূল আর এক হাতে আর একটা সাপ। মুখ থেকে অনেকটা বেরিয়ে থাকা লাল রঙের জিভটা মুখ থেকে ভয়ঙ্করভাবে বের হয়ে বুক ছুঁয়েছে। চোখ দুটি টকটকে লাল, ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। হঠাৎ দেখলে চমকে উঠতে হয়। দিনের বেলা মূর্তিটাকে দেখলে তেমন একটা ভয় লাগতো না, কিন্তু সন্ধেবেলা পড়ন্ত সূর্যের আলোয় দেখলে বুকের ভিতর অজানা এক ভয়ের শিহরণ জাগত। তখন মনে হতো ওটা মূর্তি নয়, সত্যি জীবন্ত ভয়ঙ্কর এক মানবী। আমি শিহরিত হওয়ার জন্য প্রায় সন্ধ্যাবেলায় যেতাম। এভাবে ওই সময় প্রায় যেতে দেখে অফিসের দারোয়ান একদিন বলল, স্যার, শ্মশান জায়গাটা তেমন ভালো না, আপনি সন্ধ্যার সময় ওদিকটা না গেলেই ভালো হয়। আমি দারোয়ানের কথা শুনে মনে মনে হাসলাম। এই পৃথিবীতে যেটা নেই তা নিয়ে কেউ ভয় পেলে যে কোনো বুদ্ধিমান মানুষ হাসতে বাধ্য, কিন্তু দারোয়ান বয়স্ক মানুষ, আমাকে হাসতে দেখে মনে কষ্ট পেতে পারে, তাই মনে মনেই হাসতে হলো। আমি ওকে প্রশ্ন করলাম, কেন, ওখানে তেমন কিছু হয়েছে নাকি? আমার কথা শুনে দারোয়ান দুই চোখ বড় বড় করে বলল, স্যার, এই গত কয়েকদিন আগের ঘটনা। এক পরিবার নতুন বউ নিয়ে সুরমা নদীর পার দিয়ে কোথায় যেন যাচ্ছিল। ঘরে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। ফেরার সময় শ্মশানটা যখন পার হচ্ছিল, তখনই শান্ত লাজুক বউটা হঠাৎ দৌড়ে শ্মশানের ভিতরে ঢুকে গেল। পরিবারের লোকেরা কিছু বুঝে ওঠার আগেই বউটি দৌড়ে কালীর মূর্তির কাছে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, দে, আমায় ফিরিয়ে দে। স্যার, বিশ্বাস করবেন না, তখন কি যে এক অবস্থা। তারপর আমি যখন গেলাম তখন দেখলাম বউটি বেহুশ হয়ে কালী মূর্তির পায়ের কাছে পড়ে গেল। তখন আমি পরিবারের লোকদের বললাম নিয়ে যেতে। আমি ঘটনা শুনে কোনো মন্তব্য করলাম না। করে কি হবে? ওরা শত শত বছর ধরে যে বিশ্বাস বংশ পরম্পরায় বুকে ধারণ করে চলেছে, তা আমি এক লহমায় ওদের অন্তর থেকে মুছে দিতে পারবো না। তাই চুপ করে থাকলাম। আমার চুপ করে থাকতে দেখে দারোয়ান কি বুঝলো জানি না, হয়তো সে ভেবেছে আমি তার কথা বিশ্বাস করেছি কিংবা ভয় পেয়েছি। সে এবার বলল, স্যার, এখানে এসেছেন, একটু সাবধানে চলাফেরা করবেন। তারপর বলতে লাগলো, স্যার, এখান থেকে 200 গজ সামনে গেলেই বাম দিকে একটা মাটির রাস্তা আছে। রাস্তাটা এখন কেউ ব্যবহার করে না, তাই ঘাসে ছেয়ে গেছে। রাস্তাটা ধরে কিছু দূর গেলেই দেখবেন বিশাল একটা জমিদার বাড়ি। বাড়িটা কোনো জমিদার তৈরি করেনি, এক লন্ডনী ধনী ব্যক্তি তৈরি করেছেন। ওই জায়গাটা আগে থেকে একটা দিঘি ছিল, প্রায় 10 বিঘা জায়গার উপর। ওই লোক 10 বিঘার মধ্যে 2 বিঘা ভরাট করে বাড়ি করেছে, আর 8 বিঘা দিঘি হিসাবে রেখে দিয়েছে। বাড়িটা খুব সুন্দর, জমিদারি নকশায়। এরকম বাড়ি আমাদের সিলেটে আর কোথাও নেই। এই এত সুন্দর বাড়িতে কিন্তু কেউ থাকে না, সম্পূর্ণ নির্জন বাড়িটা ওভাবেই
খালি পড়ে আছে আজ থেকে অনেক বছর ধরে। তারপর দারোয়ান কথা শেষ করলো, আমি বাড়ি চলে এলাম। কিছুদিন পর একদিন বিকালে অফিসের হিসাব কিতাব মিটিয়ে অনেকটা অবসর পেয়ে গেলাম। অফিস থেকে বের হয়ে সুরমা নদীর পাড় ধরে হাঁটতে লাগলাম। রোদ আসছে, তবে তার আলোটা তেমন তীর্যক না। যেটুকু তাপ আছে সুরমার স্রোত ভেজা বাতাসে তা অনেকটা হিমেল হয়ে আছে। আমি অলস পায়ে হাঁটতে হাঁটতে শ্মশান পার হয়ে অনেকটা সামনে এগিয়ে গেলাম। এদিকটা অনেকটা নির্জন, সুরমা নদী এখানে অনেকটা দূরে। আমি আস্তে আস্তে হাঁটছি আর দুপাশে তাকাচ্ছি। এই সময় দেখতে পেলাম জমিদার বাড়িটা। ভেঙে চুরে যাওয়া লোহার গেটটা দিয়ে ভিতরে পুরোটাই দেখা যাচ্ছে। চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা জমকালো দোতলা বাড়ি, সামনে বাগান। যদিও ওখানে এখন বুনো দুই একটা ফুল গাছ ছাড়া আর কোনো গাছ নেই। বাগানটার পরে বাড়িটার সামনে অনেক উঁচু উঁচু দেবদারু গাছ। সুরমা নদী বয়ে আসা বাতাসে দুলছে। এত সুন্দর বাড়িটা বাইরে থেকে দেখে ভিতরে যাওয়ার লোভটা আর সামলাতে পারলাম না। আমি আস্তে আস্তে গেট পেরিয়ে ক্ষয়ে যাওয়া ইটের রাস্তা দিয়ে ভিতরে ঢুকলাম। বাড়িটার সামনে বিশাল লম্বা বারান্দা। বারান্দার পরে সেগুন গাছের 3টে দরজা, দুই পাশের 2টো দরজা। মাঝখানের দরজাটির চেয়ে ছোট। মাঝখানের দরজাটি প্রায় 10 ফুট উঁচু। দরজা 3টেই প্রচুর নকশা কাটা। ঝড় বাদলে দরজার রঙগুলো কিছুটা ম্লান হলেও দেখে বোঝা যায় দরজাগুলো এখনো মজবুত। বিশাল বিশাল 8টা জানালা, এগুলো বন্ধ। দোতলায়ও বারান্দা আছে, সেখানে কাঠের নকশার রেলিং। আমি এক মনে দেখছি আর ভাবছি কি সুন্দর বাড়িটা। একটু বাঁয়ে ঘুরে সামনে এগিয়ে যেতেই বুকের ভিতর হৃৎপিণ্ডটা লাফ দিয়ে উঠল। নারী কণ্ঠে কে যেন কথা বলল। পিছনে ফিরতেই দেখি বরফ সাদা রঙের শাড়ি পরা, বেশ লম্বা হালকা পাতলা গড়নের অপূর্ব সুন্দরী এক তরুণী। আমি হতবাক হয়ে তাকিয়ে থাকলাম সেই অপূর্ব সুন্দরী তরুণীটির দিকে। তারপর কি হয়েছে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দ্বিতীয় পার্ট শীঘ্রই আসছে। ধন্যবাদ।